নমস্কার। আজকে আমরা খুব একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে সাইবার ক্রাইম। আমাদের ত্রিপুরায় সাইবার ক্রাইম অনেকটা বেড়ে গেছে। ইন্টারনেটের সঙ্গে সঙ্গে এবং বিশেষ করে হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বেড়ে গেছে। সাইবার ক্রাইম বন্ধ হওয়ার কোনো নামই নেই। আমি যদি ভুল না বলি, সাইবার ক্রাইম এতটাই বেড়েছে যে এমনকি যারা কম্পিউটার এবং মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেন ওনারা পর্যন্ত আতঙ্কিত। কখন কি মেসেজ আসে বা কি লিঙ্ক আসে এটা বলা যায়। কাজের মাঝে এসে গেল। অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন মুডে থাকি। অনেক সময় অবচেতন মনে থাকি। এর মাঝে কোনো লিঙ্ক হঠাৎ করে হোয়াটসঅ্যাপে বা মেসেজে এসে গেল, আমরা যারা থাকলেও সচেতন ব্যক্তিরাও ওই লিঙ্কে গিয়ে অনেক সময় ক্লিক করছে। ফলে সেকেন্ডেই আমাদের বিপত্তি হচ্ছে। আমরা আজকে তুলে ধরব ধীরে ধীরে সেই দৃশ্যগুলি। এতদিন আমরা কিছুদিন আগেও টিএসিএসিএল বিদ্যুৎ নিগম, যেটা আমাদের ত্রিপুরাতে যে বিদ্যুৎ নিগম আছে, এই বিদ্যুৎ নিগমের নামেও যারা ফ্রডস্টার ওরা ফ্রড করেছে এবং এখন টিএনজিএসএল কে ধরেছে। টিএনজিএসএল এর লোগো ব্যবহার করে এখন হ্যাকাররা বিভিন্ন প্রয়াস চালাচ্ছে। শুরুতেই আমি বলে রাখি, আমার এই ভিডিওটি কাউকে ছোট করা, কাউকে দোষারোপ করা বা কাউকে খারাপ প্রতিপন্ন করা উদ্দেশ্য আমার নেই। সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা তৈরি করাই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য। সুতরাং আপনারা বিষয়টিকে সচেতনতামূলক ভিডিও হিসাবে দেখবেন, এই প্রত্যাশা আমি সবার কাছে রাখি। সাইবার ফ্রডের কিরকম ভয়াবহ ইম্প্যাক্ট হতে পারে তা অতি সম্প্রতি আমরা দেখেছি। আমাদের উদয়পুরেরই একজন স্বনামধন্য চিকিৎসক এবং একজন ইঞ্জিনিয়ার, দুজনেই একই প্যাটার্নের সাইবার ফ্রডের শিকার হয়েছেন। এটা আমরা জানি এবং দুজনেই রিটায়ার্ড পারসন। অনেক টাকা ওনাদের ক্ষতি হয়েছে। শুধু ওনাদের নয়, আর অনেকেই এর শিকার। কিছু আমরা জানি, কিছু আমরা জানি না। তো যে চিকিৎসকের ক্ষতি হয়েছে এটা ইরিপারেবল, অপূরণীয়। রিটায়ারমেন্টে আসার পরে এত লক্ষ টাকা চলে যাওয়া এবং তার বিভীষিকা কি হতে পারে, ওই ঘটনার পর উনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। উনি একজন প্রথিতযশা এবং আমাদের রাজ্যের পুরুষা ব্যক্তিত্ব। তো সাইবার ক্রাইমের ইম্প্যাক্ট বড় ইম্প্যাক্ট। টাকা বড় হোক আর ছোট হোক, পুরো শুধু টাকা নয়, সংশ্লিষ্ট ডিভাইস থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার সবগুলি ভালনারেবিলিটির মধ্যে চলে আসে, ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সুতরাং সাইবার ফ্রড থেকে সাবধান থাকতে হবে।
শুধু ওনারা নন, উদয়পুরের বনদী স্কুলের এক শিক্ষিকাও 2 বছর আগেই এই সাইবার ফ্রডের শিকার হয়েছিল। ওনার নাম দীপা সাহা, উদয়পুরে বাড়ি ওনার। তো আমরা দীপাজির কাছ থেকে শুনবো অ্যাকচুয়ালি কি হয়েছিল। দীপাজি নমস্কার। আচ্ছা, আপনার সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল? কবে আপনি সাইবার ক্রাইমের শিকার হয়েছিলেন? আমি গত 10ই মে 2023 ওই তারিখে আমি বিকালবেলা ছেলের একটা প্রোগ্রামের রিহার্সালে ব্যস্ত ছিলাম। তখন ফোন ব্যাগের ভিতরেই ছিল। আমি প্রায় 3টে সাড়ে 3টের থেকে প্রোগ্রামে ব্যস্ত। তো যখন প্রায় 6:30 আমি বাড়িতে আসি, তখন আমার SBI ব্যাংক থেকে একটা ফোন আসে যে ম্যাডাম আপনার মোবাইল থেকে 49,999 ওরকম কোনো একটা ট্রানজ্যাকশান হয়েছে কিনা। তো আমি ওদেরকে বলি যে না, ওরকম কোনো ট্রানজ্যাকশান হয়নি। তখন ওরা আমাকে বলে যে এক্ষুনি আপনার মোবাইল থেকে এরকম একটা ট্রানজ্যাকশান হয়েছে। তো আমি বলি যে না, আমি এরকম কোনো ট্রানজ্যাকশান করিনি। তারপর আমি সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে চেক করি, ওরকম কিছু পাইনি। তো আমি তখন যেই SBI এর যেই হেল্পলাইন নাম্বার আছে ওই নাম্বারটার মধ্যে ফোন করে আমি আমার ATM বা যা যা আছে ওগুলো আমি ব্লক করিয়ে তারপরে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলি। বলার পরে আমি আরকিপুর থানায় যাই। ওখান থেকে আমরা সাইবার ক্রাইমের যে 1930 নাম্বারটা আছে ওটা নিয়ে ওদেরকে ইনফর্ম করি। তখন রাত্র প্রায় 9টা সাড়ে 9টা হয়ে গেছে। আমরা থানায় যাই, ওরা তখন কেস ডায়েরি করেনি, কিছু করেনি। পরদিন আমরা ইয়েতে যাই, SBI যে আমার যে হোম ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে যাই, গিয়ে ওদেরকে জানিয়ে কমপ্লেন সব ওদেরকে দিয়ে আসি। তো ওরা বলেছে ওরা দেখবে। তারপর ওরকম করে অনেক দিন ওরা দৌড়াদৌড়ি করেছি, বা সঙ্গে সঙ্গে আমি একটা রিটেন কমপ্লেন আরকিপুর থানায়ও দিই। ওরা নিতে চায়নি। তখন আমি ডকুমেন্টসগুলো সবগুলো বা যা যা আমার ট্রানজ্যাকশান হয়েছে, যা আমার কিছু যা ছিল, ব্যাংক বলছিল যে আমি কোনো কিছু শেয়ার করেছি বা কোনো অ্যাপস ডাউনলোড করেছি, তো ওগুলো যা আমার ফোন থেকে যা যা ডেটা নেওয়া যায় ওগুলো নিয়ে আমি সব কিছু সাবমিট করি। তারপর ব্যাংকেও অনেক দিন দৌড়াদৌড়ি করি এগুলো নিয়ে। ব্যাংক আমাকে কোনো ফল্ট দেখাতে পারেনি, জাস্ট বলছে যে আমি কিছু শেয়ার করেছি। কারণ আমি ব্যাংকের কাছে গত 2-3 দিনের ডিটেলসও দিয়েছি যে আমার এখান থেকে কোনো ফোন হয়নি, কোনো অ্যাপস ডাউনলোড হয়নি, কোনো OTP শেয়ার হয়নি, কোনো কিছুই হয়নি। তো ওরকম করে আমি তো তখন সঙ্গে বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছি যে ওটা হয়েছে। ওরা বলেছে যে দিল্লি থেকে হয়তো বা সাম পারসন কোডাক ব্যাংকের উনি নাকি ওই ট্রানজ্যাকশানটা করেছেন। তো ওরা বলেছেন যে 25,008 রুপিস ওরা হোল্ড করেছেন। আমার কমপ্লেনের পরদিন ওটা একটা ইনফরমেশন দিয়েছেন যে ওটা হোল্ড হয়েছে, কিন্তু ওরকম কোনো আমি আজও কোনো ফিডব্যাক পাইনি। SBI আমাকে বলেছে যে আমি কিছু শেয়ার করেছি, ওরা কোনো ডকুমেন্টস আমাকে দেখাতে পারেনি বা কোনো রেকর্ড কিছুই দেখাতে পারেনি বলে ওরা ক্লোজ করে দিয়েছে। আমি প্রায় 2 বছর তো কমপ্লিট হয়ে গেল, এখনও ওটার আর কোনো রেজাল্ট পাইনি এখনো। পুলিশ কি আপনার বাড়িতে এসেছিল বা সাইবার ক্রাইমের পক্ষ থেকে? না, ওরকম তো কিছু পাইনি। যখন আমাদের সঙ্গে ইনসিডেন্টটা হয় তখন আমরা সব জায়গাতে যত ধরনের কমপ্লেন করা যায় সব কিছু করেছি। যেটা আরকিপুর থানায় আমরা যখন কমপ্লেন করেছি ওরা কমপ্লেনটা নিতেও চায়নি। তো আমরা তারপরে ওদের কাছে সব কিছু দিয়ে এসেছি, যত ডকুমেন্টস আছে যা প্রুফ আছে সব কিছু দিয়ে এসেছি, কিন্তু ওরা তখন আমাদেরকে কোনো রিসিভও দেয়নি আজ পর্যন্ত। না ব্যাংক ওটা নিয়ে আমাদেরকে কোনো খোঁজ খবর দিয়েছে। আমরা যতটুকু পেরেছি, যতদিন পেরেছি ব্যাংকেও দৌড়াদৌড়ি করেছি, ব্যাংক নিজে থেকে কখনো কোনো ইনফরমেশান দেয়নি। না পুলিশ এসেছে, না কোনো সাইবার ক্রাইম থেকে কেউ এসেছে, কেউই আজ পর্যন্ত কোনো খবরই দেয়নি, কেউই কিছু করেনি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন সাইবার ক্রাইমের যারা শিকার হন তাদের কীরকম হয়রানির শিকার হতে হন। এটা যে সলভ করার বিষয়টা, এটা অনেক লেন্দি বিষয়, আইনি প্রক্রিয়া আছে, আইনি জটিলতা আছে। যারা এটা সমাধান করবেন ওনাদেরও
কিছু করার থাকে না অনেক সময়। তো হ্যাকাররা বা যারা সাইবার ক্রাইম করে তারা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। বেশিরভাগ ক্ষেত্রেই সিম কার্ড দিয়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মেসেজের মাধ্যমে এরকমভাবে এটাই অবলম্বন বেশিরভাগ ক্ষেত্রে। এটার একটা মডিউল হচ্ছে যারা ফ্রস্টার তারা VPN ইউজ করে। ধরুন মুম্বাই থেকে করলো বা উত্তরপ্রদেশ বা এনিহোয়ার বা ত্রিপুরা থেকে, কিন্তু VPN দিয়ে দেখাচ্ছে সিঙ্গাপুর থেকে বা কোনো আফ্রিকান কান্ট্রি থেকে বা অন্য কোনো দেশ থেকে। কিন্তু আমাদের দেশে কিন্তু VPN নিষিদ্ধ। তাহলে ক্রাইমগুলি হচ্ছে কি করে? এটা একটা বড় প্রশ্ন। কারা এই সিম কার্ডগুলি ইউজ করছে বা ইস্যু করছে, তার একটা সমাধান দরকার। আদারওয়াইজ এই VPN ইউজ করে বা বিভিন্ন মোবাইল নাম্বার ইউজ করে হ্যাকারদের কাছে অনেক নাম্বার, তাহলে এই নাম্বারগুলি কোথার থেকে আসে? এই যে পলিসি, এই যে নাম্বার ইউজ করা, এটার একটা কড়া পদক্ষেপ দরকার আমি মনে করি। সম্প্রতি বিদ্যুৎ নিগমের নামে যে একটি APK অ্যাপ হ্যাকাররা মোবাইলে ছেড়েছে। অনেকেই পেয়েছে, অনেক গ্রাহকে পেয়েছে। যারা সচেতন তারা বেঁচে গেছে, যারা একটু এটা নিয়ে খুব একটা সচেতন নয় তারা হয়রানির শিকার হয়েছে। 2022 সালেও আমি যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখছিলাম এরকম ঘটনা হয়েছে, কিন্তু TSECL বিদ্যুৎ নিগম কিন্তু এটাকে প্রচার নিয়েছে, ব্যাপকভাবে প্রচারে নিয়েছে। এটা শেষ হতে না হতে এবার আবার APK অ্যাপ ছাড়ছে। কার নামে? TNGCL এর নামে। TNGCL যারা ডোমেস্টিক গ্যাস দিচ্ছে ওদের লোগো ব্যবহার করে রিসেন্টলি, এই যে দেখুন, রিসেন্টলি ঘটনা করছে। আমিও শিকার হচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যাক রক্ষা পেলাম। TNGCL এর সূত্রে আমি জানতে পারলাম যে খিলপাড়ার এক ভদ্রলোক 40,000 টাকা খুইয়েছে, খুব সম্ভবত মামলা হয়েছে। এটা আমি TNGCL সূত্রে আমি জানতে পেরেছি। তো ওই যে বললাম, মানুষ সবসময় এক মুডে থাকে না, কাজে থাকে। সে তো এটা তো একটা ক্ষণিকের ব্যাপার, মোমেন্টের ব্যাপার। মেসেজ আসলো, একটা লিঙ্ক আসলো, অনেক সময় আমরা অন্যমনস্কভাবে কাজ করি। অন্যমনস্ক মানে যে কাজে লিপ্ত থাকে সেই কাজটাই চিন্তা করি, তো হুটহাট করে হয়ে যায়। এবং এর সুযোগটাই নিচ্ছে কে? হ্যাকাররা, যে সাইবার ক্রাইম করছে তারা। এই APK থার্ড পার্টি অ্যাপ খুব ডেঞ্জারাস। র্যানসমওয়্যার, ম্যালওয়্যার, ট্রোজান, আরও অনেক কিছু থাকে এটার মধ্যে, যেটা আপনি ডাউনলোড করলে আপনার মোবাইল আপনার কাছ থেকে ফিজিক্যাল থাকবে, কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে না। সুতরাং এই গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা খুবই ভয়ানক। আমরা কি করলে পরে আপনি কিছুটা রেহাই পেতে পারেন, আমরা আজকে সেটাও বলবো। এমন না যে এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছেন না। আমি একটা তথ্য দিচ্ছি, গত মার্চ মাসে যে ত্রিপুরা বিধানসভা অধিবেশন বসে, সেখানে যে তথ্য পাওয়া গেছে
যে 123টি মামলায় 74 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অ্যাকশন হচ্ছে। কিন্তু সাইবার ক্রাইমের মডিউলের সঙ্গে যে সাইবার ক্রাইমগুলি যেভাবে হচ্ছে তার আগেই আমাদেরকে ভাবতে হবে এবং প্রশাসনকে বা পুলিশকেও ভাবতে হবে। TNGSL এর লোগো ব্যবহার করে যে সাইবার ক্রাইমটা রিসেন্টলি হচ্ছে বা হয়েছে, এতে TNGSL কর্তৃপক্ষ একটা পপ আপ মেসেজ তাদের ওয়েবসাইটে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, যে বিদ্যুৎ নিগমের গ্রাহক প্রতি বাড়িতে বাড়িতে আছে, র্যান্ডম নাম্বার থাকে, র্যান্ডম নাম্বার, যেই বাড়িতে ধরবেন সেই বাড়িতে একটা না একটা বিদ্যুৎ আছে তার বাড়িতে। কিন্তু TNGSL গ্রাহকের সংখ্যা সীমিত, সব জায়গায় নেই। এই গ্রাহকদের মোবাইল নাম্বার কোথা থেকে পেল? এটা তদন্তের দরকার, এটা রিয়েলি ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। আমি TNGSL এর অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওদের বক্তব্য হচ্ছে এরকম যে এটা কেস হয়েছে, ওরা দেখবে, পুলিশ দেখবে। কিন্তু আমি মনে করি এটা ইন্টারনাল ব্যাপার। আপনার ভিতরে যখন এজ এ গ্রাহক আমি সন্দেহ করছি যে আমার নাম্বার, আমার প্রোফাইল হ্যাকারদের কাছে গেছে, এটা আমার সন্দেহ, এজ এ গ্রাহক হতেই পারে। তো সেই সন্দেহটাকে দূর করার দায়িত্ব পুলিশের নাকি আপনার? TNGSL কর্তৃপক্ষ এটা শুধু পুলিশের উপরে না ছেড়ে নিজেদের তদন্ত করা দরকার। একটা কোন সময় একটা বিজ্ঞাপন দিল আর একটা পপ আপ মেসেজ ওয়েবসাইটে দিয়ে দিল, ওয়েবসাইটকে কতজন খোলে? বিদ্যুৎ নিগম যেরকম একটা ভাস্ট রেঞ্জে প্রচার করেছে TNGSL কাছ থেকে, কিন্তু আমরা সেরকম পাইনি। আমিই জানি না, আমি সংবাদ মাধ্যমের মানুষ, আমিই তো জানি না। তো এই ব্যাপারটাকে ওরা আরো একটু সিরিয়াসলি ভাবতে হবে। যার গেছে তার গেছে। এই যে খিলপাড়ার যে ভদ্রলোক, আমি জানি না, ওদেরই এক আধিকারিক বা মানে কর্মী আমাকে বলছিলেন, এই খবরটা দিয়েছিলেন। যদি এটা সত্য হয় তাহলে তো এই ভদ্রলোকের 40,000 টাকা চলে গেল। TNGSL কর্তৃপক্ষ দায়ী নয় এতে, কিন্তু TNGSL লোগো ইউজ করে এই থার্ড পার্টি এপিকে পাঠাচ্ছে, এটা পুলিশের উপরে শুধু ছাড়লে হবে না, এটা নিজেদের আইটি সিস্টেম আরও মজবুত করতে হবে। সাইবার ক্রাইম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সতর্কতা অবলম্বন করা। এটাই হচ্ছে সবচেয়ে আটমোস্ট এবং এফেক্টিভ উপায়। এছাড়া আরও কিছু ব্যবস্থা নিজে থেকে নিতে হবে এবং কিছু কিছু গভর্নমেন্টকেও নিতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো, এই যে রাস্তার পাশে ছাতা নিয়ে যে সিম বিক্রি করা, এটাকে বন্ধ করতে হবে। রাস্তার পাশে সিম, এটা তো মুড়ি চানাচুর নয়। সিম হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস। রাস্তার পাশ থেকে কখনো সিম কিনবেন না। সিম দু রকমের হয়, একটা হচ্ছে ইউজেবল আর একটা হচ্ছে নন ইউজেবল। ইউজেবল কিরকম?
কেউ ধরেন অন্য কোনো রিজিয়নে বা জোনে কোনো ব্যক্তি 6 মাস কোনো সিম কার্ড ইউজ করলো না, এটা আপনাকে ইস্যু করে দেবে। আবার কিছু আছে কোনোদিন ইউজ হয়নি, ফ্রেশটাই কিনবেন, সরাসরি অ্যাক্রিডিয়েটেড শোরুম থেকে কিনবেন। তো গভর্নমেন্টের উচিত এই রাস্তার পাশে সিমগুলিকে, যে ছাতা নিয়ে বসে যে সিম বিক্রি করছে, এগুলিকে বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে, এমনকি আমাদের ত্রিপুরাতেও ব্যক্তিগত নাম্বার, অফিসিয়ালদের ব্যক্তিগত নাম্বার দেওয়া থাকে। সবাই চাকরি করছে ঠিক আছে, কিন্তু এই ব্যক্তিগত নাম্বারগুলি যে ওয়েবসাইটে প্রকাশ্যে দেওয়া আছে, এটা হ্যাকারদের এটা ফিডিং সোর্স। হলপ করেও বলতে পারে না যে এখান থেকে হ্যাকাররা নাম্বারগুলি কালেক্ট করছে না। ব্যক্তিগত নাম্বার দিয়ে খুব জরুরি অবস্থা, যেমন ফায়ার সার্ভিস বা পুলিশ, ইভেন পুলিশেরও থানার একটা নাম্বার থাকে, ব্যক্তিগত নাম্বার তো আর থাকে না। গ্রিভেন্স রিড্রেসেল যদি যে ব্যাপারটা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, সেটা ব্যক্তিগত নাম্বার ওয়েবসাইটে রেখে কিভাবে সমাধান হয়, এটা একটা বড় প্রশ্ন। এই ওয়েবসাইটগুলিতে থেকে ব্যক্তিগত অফিসিয়ালের নাম্বার সরকারের উচিত ইমিডিয়েটলি রিমুভ করা, এটা খুব দরকার। তৃতীয় হচ্ছে মোবাইল ফোনের সঙ্গে যে ইন্টারনেট কানেকশান, এটা যখন প্রয়োজন হবে তখনই মোবাইলের সঙ্গে ইন্টারনেট কানেকশানটা দেবেন। সবসময় ইন্টারনেট খোলা বা খুলে রাখার কোনো মানে নেই। যারা জুডিশিয়াসলি হ্যান্ডেল করতে জানে ওদের জন্য ঠিক আছে, আর যারা সামলাতে পারবেন না তাদের এই নেটটাকে অফ রাখবেন, যখন প্রয়োজন হয় তখনই চালাবেন। চতুর্থ হচ্ছে আপনার মোবাইল হোক বা কম্পিউটার হোক, সেখানে ভালো একটা অ্যান্টিভাইরাস লাগান। ফ্রি ভার্সন নয়, পেইড ভার্সন। এগুলি বছরে খুব বেশি একটা টাকা লাগে না। তাহলে অ্যান্টিভাইরাসের আপডেটটা আপনি পাবেন, এতে অনেকটা প্রোটেকশন দেয়। বিশেষ করে বিভিন্ন অ্যাপগুলিকে আপনার প্রোটেকশন দেবে। পঞ্চম হলো, যেটা প্রয়োজন সেই অ্যাপটাই আপনার মোবাইলে রাখুন, অপ্রয়োজনীয় অ্যাপ রাখবেন না। অপ্রয়োজনীয় অ্যাপ রাখার কোনো দরকার নেই। এরপর হচ্ছে, অনেক সময় মোবাইল দিয়ে গেম খেলা হয়, কিন্তু এমন এমন গেম আছে যে গেমগুলির মাধ্যমে হ্যাকাররা সুযোগ দেয়। যেখানে ফিনান্সিয়াল অ্যাপগুলি বা আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলি আছে, এই ধরনের গেম অ্যাপগুলিকে ডাউনলোড করতে খুব সাবধান। গেমের অ্যাপগুলি, অনেক অ্যাপ আছে অথেন্টিক, সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু অনেক অ্যাপ আছে গেমের যেগুলি প্রবলেম ক্রিয়েট করতেও পারে। মোবাইল ডিভাইস বা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ এতে অ্যাপ থাকে। তো মোবাইল ডিভাইসের ক্ষেত্রে যে অ্যাপগুলি থাকে, সে অ্যাপগুলি আপডেট করা দরকার। অনেকে মোবাইল কেনার পর সেগুলিকে আপডেট করে না। কীভাবে আপডেট করবেন?
প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, তারপর সেখানে ম্যানেজ অ্যাপ অপশনে যাবেন এবং সেখানে দেখতে পাবেন আপডেট দিচ্ছে। এই যে দেখুন, এই আপডেটগুলি আপনাকে দিতে হবে। আপডেট যদি না করেন তাহলে অ্যাপ ঝুঁকিপূর্ণ হয়ে যায়, আপনার মোবাইলে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অনেক সময় অপারেটিং সিস্টেম আপডেট দিতে হয়, এটা অনেক কোম্পানিতে, এগুলির প্রতি লক্ষ্য রাখতে হবে। অ্যাপ আপডেট করা এবং অপারেটিং সিস্টেম আপডেট করা এটা সিকিউরিটি, মোবাইলের সিকিউরিটির জন্য খুব প্রয়োজন। যখন এরকম সাইবার ক্রাইম বেড়ে যায়, কাস্টমারদের জন্য মোবাইল কোম্পানিগুলি এই ধরনের বা অ্যাপগুলি অ্যাপ আপডেটের ব্যবস্থা করে এবং সেটা আপনাকে করতে হবে সময়ে সময়ে, প্রতি সপ্তাহে বা 3-4 দিন পরে পরে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ আপডেট দিচ্ছে। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা যেরকম বাড়ি ঘরে প্রতিদিন রোজ ইউজ করি এবং সেখান থেকে আবর্জনা তৈরি হয়, মোবাইলেও তাই এবং যে কোনো কম্পিউটার ডিভাইসেও তাই, ট্র্যাশ এবং কেচি তৈরি হয়। তাহলে যে সমস্ত অ্যাপগুলি আপনি বেশি ইউজ করছেন তত বেশি আবর্জনা বা কেচি ক্রিয়েট হবে, সেগুলিকে আমাকে ক্লিয়ার করতে হবে। কীভাবে ক্লিয়ার করবেন? ধরুন ফেসবুক বা যে কোনো একটা ভীম অ্যাপ, সেই অ্যাপটাকে আলতোভাবে চেপে ধরুন, চেপে ধরলে দেখবেন একটা ইনফো ও পপ আউট হয়ে বেরিয়ে যাচ্ছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি ইনফরমেশনে যান, তারপরে স্টোরেজ, এরপর ক্লিয়ার দ্য কেচি। ক্লিয়ার দ্য ডাটা করবেন না, ডাটা করলে কিন্তু সব ডাটা উঠে যাবে, আবার আপনাকে লগ ইন করতে হবে। ক্লিয়ার দ্য কেচি, এরকমভাবে 1, 2, 3 আপনি যখনই সময় পাবেন এই কেচিগুলিকে আপনি ক্লিয়ার করবেন। লাস্টলি বলবো, মোবাইল বা ডিভাইস বা যে কোনো সময় যে কোনো, অনেকেই অবাঞ্ছিত ফিল্ম দেখে, এটা মারাত্মক। এই ধরনের ফিল্মগুলি বা ওয়েবসাইটগুলি, একে তো এগুলি নিষিদ্ধ ওয়েবসাইট, দ্বিতীয় হচ্ছে এগুলি অনেক সময় ভিপিএন ইউজ করে যারা করে তাদের মোবাইলকে ভান্ডারেবল করছে। কি করে? এসব ওয়েবসাইটের মাধ্যমে র্যানসমওয়্যার বা মালওয়্যার বা ট্রোজান বা বিভিন্ন এমন কিছু ভাইরাস ছাড়ে যেগুলি আপনার পুরো মোবাইল বা সিস্টেমকে ইনফেক্টেড করে দিচ্ছে। দেখবেন পরদিন টাকা নেই বা পরদিন আবল তাবল বিহেভ করছে। এই হচ্ছে মোটামুটি একটা রেমেডি, কিন্তু এটা ভালো খবর আছে। ভালো খবরটা হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যান্ড আরবিআই 1 অক্টোবর থেকে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যমে টাকার রিকোয়েস্ট পাঠাতে পারবে না। মার্চেন্ট টু পার্সেন্ট পারবে বা মার্চেন্ট টু মার্চেন্ট হবে, কিন্তু কোনো ব্যক্তি আরেক অন্য একজনকে পাঠাতে পারবে না লিঙ্ক, যে আমাকে টাকা রিকোয়েস্ট করতে পারবে না, যে ভাই ইউপিআই তে লিঙ্কটা দিলাম, এটা টাকা দাও, যেটা দিয়ে ফ্রড হতো। এই ভালো খবরটা আছে। তো আজ অনেক কথা বললাম সাইবার ক্রাইম নিয়ে, কিভাবে সুরক্ষিত থাকবো আমরা। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, আমি চেষ্টা করেছি সবটাই বলার, যতটুকু জানি নিজের জ্ঞান আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।